অবশেষে বিয়েটা সম্পন্ন হলো। দেখো বৌমা, তুমি দেখতে যেমন সুন্দরী, তোমাকে কাজে কর্মেও কিন্তু সেরকম গুণবতী হতে হবে। এতদিন অনেকই সংসার সামলেছি, আজকে থেকে সব সংসারের কাজ তোমার। নিশ্চয়ই মা, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন এই সংসারটাকে অনেক সুন্দর করে গুছিয়ে তুলতে পারি, আপনাকে আর মিনাকে অনেক ভালোবাসতে পারি, এটাই চাই শুধু আমি। রে বাবা, বৌদি দেখতে তো একেবারেই চাঁদের মতো সুন্দরী। ও দাদা, এত সুন্দর বউ পেয়ে আমাকে আর মাকে ভালোবাসা বন্ধ করে দিবি তো তুই, নাকি? আরে এসব তুই কি বলছিস? মায়ের জায়গা আর তোর জায়গা কেউ নিতে পারবে না। আমি তোদেরকেও যেমন ভালোবাসবো, আমার বউকেও ঠিক তেমনই ভালোবাসবো। ওইছে, এত কথা রাখ, এবার তোরা গিয়ে বিশ্রাম কর। বৌমা, সকাল সকাল উঠে কাজে লেগে পড়ো। বউ, আজকে তোমার আর আমার জীবনের অত্যন্ত বিশেষ একটি রাত। এই রাতে অনেক স্বামী তার স্ত্রীকে অনেক কিছু উপহার দেয়, কিন্তু আমার আর্থিক অবস্থা অতটাও ভালো না, তাই আমি তোমায় কিছু দিতে পারলাম না। আমায় তুমি ক্ষমা করো, কিছু মনে করো না। না না, এ আপনি কি বলছেন? আপনি আমার মতো একজন এতিম মেয়েকে বিয়ে করে আমাকে একটা নতুন মা, নতুন বোন, নতুন বাড়ি দিয়েছেন। এর চেয়ে বেশি উপহার আর কি হতে পারে বলুন তো? আমার কাছে ক্ষমা চেয়ে আমায় লজ্জা দেবেন না। আজকের এই রাতে তোমার কাছে আমার একটাই চাওয়া বউ, তুমি আমাকে কম ভালোবাসতে পারো, কিন্তু আমার মা ও বোনকে ভালোবাসার মাঝে কোনো কমতি করবে না। তাদেরকে তুমি দেখে শুনে রাখবে সব সময়, এটাই আমি চাই। হ্যাঁ গো, আমি তোমার এই কথা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব, তুমি দেখো। বৌমা, হ্যাঁ বৌমা। আরে হ্যাঁ বৌমা, তোমাকে না আমি কালকে বলে রেখেছি যে সকাল সকাল উঠে কাজে লেগে পড়ো। এত বেলা হয়ে গেল, এখনো তোমার ওঠার সময় হলো না? আসলে মা, হঠাৎ করে এক জায়গা থেকে আরেক জায়গায় এলে আমার ঘুমোতে একটু সমস্যা হয়, তাই আর কি রাতে ঘুমটা কম হয়েছে, এই জন্য সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। ওইছে, আমি এখন যাচ্ছি পুজোর ফুল তুলতে, ঠিক আছে? এই ফাঁকে তুমি উঠোন ঝাড়ু দিয়ে বাটা ঘষা করে রান্না বান্না সব কিছু করে রেখো, এসে যেন আমি রান্না পাই, ঠিক আছে? ঠিক আছে মা, আপনি নিশ্চিন্তে যান, আমি সব কটা কাজ করে রাখবো। এরপর বিমলা দেবী ফুল তুলতে চলে যায়। অন্যদিকে ফুলি উঠোন ঝাড়ু দিতে থাকে। তখনই তার ননদ মিনা সেখানে আসে। আরে মিনা, তুমি হঠাৎ এখানে? তোমার কি কিছু লাগবে বোন? হ্যাঁ বৌদি, আমার তো চান করতে হবে, খুব গরম করছে, আমায় একটু ঘাটের পাড় থেকে জল এনে দাও না গো, দাও না বৌদি। বোন, আমি তো এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি, আমার হাত একেবারে ধুলোয় ভরে আছে, একটু কষ্ট করে তোমার জলটা তুমি যদি এনে নিতে, অথবা যদি না পারো একটু অপেক্ষা করো। না 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 বাবু, আমার অপেক্ষা করা চলবে না, আমার জল আমি নিজে এনে নিচ্ছি, তুমি কাজ করো। এরপর মিনা জল আনতে পুকুর পাড়ে চলে যায়। আরে বউ, তুমি কাজ করছো? মা আর বোন কোথায়? ওদের কোথাও দেখছি না যে। হ্যাঁ, এই তো মা গিয়েছে পুজোর ফুল আনতে, আর মিনা একটু পুকুর পাড়ে জল আনতে গেছে। তোমার কি কিছু লাগবে? ক্ষুধা পেয়েছে নাকি? খাবে কিছু? হ্যাঁ ওগো, বলো না। না গো, কিছু খাবো না। আসলে আমার পরশু দিনের মধ্যেই প্রবাসে আবার ফেরত যেতে হবে। মালিক জরুরি কাজের তলব পাঠিয়েছে, না গেলে উপায় নেই, এটা জানানোর জন্যই। হ্যাঁ, এ কি বলছো? মাত্র তো দুদিন আগে আমাদের বিয়ে হলো, আর এখনই তুমি প্রবাস চলে যেতে চাইছো? তোমায় ছাড়া আমি একা একা কি করে থাকবো এই বাড়িতে, বলো তো? আর কটা দিন থাকো না। তোমায় ছেড়ে যেতে আমারও যে মন চাইছে না বউ, কিন্তু কি করব? আমরা প্রবাসীরা যে চাইলেও কিছু করতে পারি না, আমাদের হাত পা বাঁধা থাকে। এই বাড়িতে বসে থাকলে আমাদের এই সংসারটাকে চালিয়ে দেবে বলো তো? আজকে বিকালে তোমায় আমার সাইকেলে বসিয়ে বাইরে নিয়ে ঘুরে বেড়াবো, কেঁদো না বউ। আরে মিনা, তুই এই পুকুর পাড়ে কি করছিস? আর তোর হাতে কলসি কেন? আর কি বলবো মা, বৌদি আসতে না আসতেই তো আমায় বাড়ির ঝি বানিয়ে দিচ্ছে। জানো মা, আমার চান করার জন্য আমি বৌদিকে একটু জল এনে দিতে বললাম,
বৌদি বলল সে নাকি অন্য কাজে ব্যস্ত, নিজের জল যেন নিজেই এনে নেই। বুঝলে মা, তুমিও তো কোনোদিন এভাবে আমায় কাজের হুকুম দাওনি। হতচ্ছাড়ি বাড়িতে আসতে না আসতে আমার আদরের মেয়েকে একেবারে ঝিয়ের কাজে লাগিয়ে দিয়েছে। এত বড় সাহস ওই হতচ্ছাড়িকে কে দিল? এই লক্ষণ তো ভালো দেখছি না আমি। হ্যাঁ, সব সাহস দিয়েছে দাদা। সুন্দরী বউ পেয়ে দাদা যেন আমাদের ভুলেই গেল। এখন তো কেবল শুরু, দেখবে দিন গড়াতে দাও। আহা, এর আগেই আমি সব ব্যবস্থা করে নেব। আজকে বাড়ি চল, দেখ কি করি। মা, আপনি আমাকে যা যা যেভাবে রান্না করতে বলেছিলেন আমি সব কিছু ঠিক সেভাবেই রান্না করেছি। খেয়ে জানাবেন কেমন হলো মা। এই প্রথম এত কিছু রাঁধলাম। কি ব্যাপার মা, কি ব্যাপার মিনা, তোমাদের মন এত খারাপ দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমাদের? তোর বউ এই বাড়িতে আসার পর তুই কি আর তোর মা আর বোনের কোনো খোঁজখবর রাখিস? তোর এই বউ যে তোর এই বোনটাকে ঝি বানিয়ে দিতে চাইছে, সেটা কি জানিস? হ্যাঁ। এরপর মিনা তার দাদার কাছে সমস্ত ঘটনা খুলে বলে। জানো দাদা, বৌদি আমার কাজটা করিয়ে দিল না। মাও আমায় কোনোদিন এভাবে খাটায়নি। বৌদি খুব বাজে, বৌদি ভালো না। তুমি আমার কথায় ভুল বুঝেছো বোন। আমি ওরম করে কিছু তো বোঝাতে চাইনি। আসলে আমি ঝাড়ু দিচ্ছিলাম দেখে। তাছাড়া আমি তো তোমায় একটু অপেক্ষা করতে বলেছিলাম, কিন্তু তুমি তো রাজি হলে না। যাকগে, আমায় ক্ষমা করে দাও। আরে এত ভুল বুঝছিস কেন মিনা? তোর বৌদি তো তোকে খারাপ কিছু বলেনি। তুইও তো একজন মেয়ে, তোকেও তো পরের বাড়িতে যেতে হবে। টুকি নাকি কাজকর্মে হাত লাগালে সেটাকে কি ঝিয়ের কাজ করা বলে নাকি? বাড়িটা তো তোরই। মা, তুমি শান্ত হও। কান্নাকাটি করতে করতে মাথাটা একেবারে গরম করে ফেলেছো। গরম মাথায় কিচ্ছুটি হবে না। আরে আমি যে নিজের পায়ে নিজেই কুঠার মারলাম রে মিনা। আমার ছেলে তো বিয়ে করতেই চাইছিল না, আমি তো এই ঘরে বউ নিয়ে এলাম। এখন তো দেখি ছেলে আমার বউয়ের ভাওতা হয়ে যাচ্ছে। এই কথা তো তোমাকে আমি আগেই বলেছি মা। বৌদি তার সৌন্দর্যর জালে দিন দিন আমার দাদাকে ফাঁসিয়েই চলেছে। দাদা এখন আমাদের খোঁজ খবরই নিতে চায় না। এই বৌদির সৌন্দর্য খুব শীঘ্রই আমাদের নষ্ট করতে হবে, না হলে কিন্তু দাদা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিবে। তখনই রাজু তার বউকে নিয়ে সেখানে আসে। মা, ও মা, তুমি দুপুর থেকে কিছুই খাওনি, একাধারে কেঁদে চলেছ। কান্নাটা থামাও মা, কান্নাটা থামাও। মা কি করে কান্না থামাবে বর্দা বলতো? এককালে মায়ের মুখে একটা জবাবও তুই দিতি না, আর আজ বৌদির জন্য তুই আমাকে আর মাকে যা ইচ্ছা তাই ভাবে কষ্ট দিলি। মা, মিনা, আমি আমি স্বীকার করে নিচ্ছি আমার দোষ। আমার সব ভুল হয়েছে। এরপর থেকে এরকম ভুল আর হবে না। চুপ কর মুখ পুরি। তুই তো এই সংসারে আগুনটা লাগাতে চাইছিস, এখন আবার আমার ছেলের সামনে ভালো মানুষই দেখাচ্ছিস, তাই না? মা, কাল আমি প্রবাস চলে যাব। আজকে যদি তোমাদের মাঝে এত ঝগড়াঝাটি দেখি, ওই প্রবাস গিয়ে যে আমার মন বসবে না কাজে। দয়া করে তোমরা এবার থামো মা, আমার আর ভালো লাগছে না। দয়া করো মা, দয়া করো। ঠিক আছে, তোর মুখের দিকে তাকিয়ে এবারের মতো তোর বউকে আমি ক্ষমা করলাম। এরপর থেকে তোর বউ যদি আমার আর আমার মেয়ের সাথে কোনো উল্টাপাল্টা করে, আমরা বাড়ি ছেড়ে চলে যাব। একটু পর রাজু তার বউকে নিয়ে বাহিরে ঘুরতে বের হয়। আরে বন্ধু সুজয়, কেমন আছিস? তোর দোকানের সবচেয়ে ভালো দামি শাড়িটা আমায় দেখা তো দেখি। আরে বন্ধু, তুই হঠাৎ এতদিন পর আমার বাড়িতে? তুই তো বিয়ের পর বন্ধুকে বলেই গেছিস। তোর সাথে এটাকে বৌদি নাকি? আরে হ্যাঁ রে, এটাই তোর বৌদি। আমি কাল প্রবাস চলে যাব। একা একা তোর বৌদির মনটা একেবারেই ভালো থাকবে না, তাই আজকে একটু ঘুরতে বেরোলাম। তো তোর দোকানের ভালো শাড়ি থাকলে দে না, তোর বৌদিকে একটা উপহার দিব। বন্ধুর এত সুন্দরী বউ দেখে সুজয় অবাক হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই, আমার দোকানের সবচেয়ে ভালো শাড়িটা আমি বৌদিকে এমনিতেই দেখিয়ে দিব। এটার জন্য তোর কোনো টাকা দিতে হবে না। তা বৌদিকে রেখে তুই প্রবাসীকে কি করে মন বসাবি? এত সুন্দরী বউ তোর। ফুলি বৌদি, মনটা যদি বেশি খারাপ হয় মাঝে মধ্যে আমার কাছে চলে আসবেন, ঠিক আছে? এ কি বলছেন দাদা? আমার স্বামীর শূন্যতা পৃথিবীর কোনো মানুষই পূর্ণ করে দিতে পারবে না। তবে আপনি মাঝে মধ্যে সময় পেলে আমার বাড়িতে যাবেন, চা খেয়ে আসবেন।
ঠিক আছে দাদা। কি রে বেটা সুজয়, বৌদিকে পেয়ে বন্ধুকে তো ভুলেই গেছিস, আমার সাথে তো কোনো কথাই বলছিস না। এভাবেই কিছু সময় পার হবার পর রাজু গ্রাম থেকে প্রবাস যাবার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। সকলেই ভীষণ কাঁদছিল। একদিন ফুলি ভীষণ সুন্দর করে সাজগোজ করে গ্রামের পথ দিয়ে জল আনতে যাচ্ছিল। ছোট থেকে বড় সবাই ফুলির সৌন্দর্য দেখছিল। আরে বাবা, সকাল সকাল বৌদির চাঁদ মুখ দেখা হয়ে গেল যে, আজকে সারাদিনটা ভীষণ ভালো যাবে। তা বৌদি কেমন আছেন আপনি? বেশি একটা ভালো নেই দাদা। স্বামী নতুন বিয়ে হতে না হতেই প্রবাস চলে গেল। সারা দিন শুধু তার কথা মনে পড়ে, এই জন্যই মনটা বেশি ভালো লাগে না দাদা। কিন্তু বৌদি, একটা বিষয় খেয়াল করছি, আমার বন্ধু চলে যাওয়ার পর আপনার সৌন্দর্য যেন আরও বেড়ে গিয়েছে। মনে হচ্ছে আপনার সৌন্দর্য কাউকে ডাকছে। তা বৌদি, আপনার মন আমি ভালো করে দিতে পারি যদি আপনি আমায় সুযোগ দিন। চলুন না বৌদি, আমরা একা কোথাও ঘুরে আসি, কেউ জানবে না। এসব আপনি কি বলছেন দাদা? আমি আপনার সাথে একা কোথাও কেন ঘুরতে যাব? আমার স্বামী আসলে আমরা সবাই একসাথে ঘুরতে যাব। আর আপনি সব কি উল্টোপাল্টা কথা বলছেন? যা হোক, আপনি আমার সাথে এভাবে আর কোনোদিন কথা বলবেন না। আমি যাচ্ছি এখন। আরে বৌদি, আপনি কি আমার কথা উল্টাপাল্টা কিছু ভাবলেন নাকি? আমি আসলে ওরকম কিছু বোঝাতে চাইনি, আপনি বুঝতে পারিনি। আমি যা বোঝার ঠিকই বুঝেছি, তবে আপনি আমায় চিনতে ভুল করেছেন। প্রবাসীর বউদের এতটাও সস্তা ভাববেন না, বুঝেছেন? হ্যাঁ রে বাবা রাজু, তোর আর একটু বেশি করে বলো না। ইজ্জত কিছুই রাখলো না রে তোর বউ সাজগোজ। আরে মা, আর একটু বাড়িয়ে বলো না। কি ব্যাপার ফুলি, আসতে না আসতেই তোমার নামে এসব আমি কি শুনছি? আসলেই সুন্দরী বউরা দুশ্চরিত্রা হয়, তুমি প্রমাণ করলে। হ্যাঁ গো, তুমি এইসব কি বলছো গো? আমি কি দুশ্চরিত্রাগিরি করলাম? আমার চরিত্র সম্পূর্ণ কলঙ্ক মুক্ত। তুমি অন্যের কথায় আমায় ভুল বুঝছো। ঠিক আছে, আমি এখন থেকে আর বাড়ির বাইরে বের হব না। আরে কি রে বিমলা, তুই তো দেখা যায় অনেক দিন ধরে আমাদের এলাকায় যাস না। কতদিন আমরা আড্ডা দেই না, লোকের বাড়িতে আগুন লাগানোর কোনো বুদ্ধি আটি না। তুই কি হঠাৎ ভালো হয়ে গেলি নাকি ছেলে বিয়ে করিয়ে? আরে না রে, ছেলেকে বিয়ে করিয়ে ঘরে এক ডাইনি তুলেছি। ওকে কিভাবে শায়েস্তা করব সেটা নিয়েই সারাদিন ব্যস্ত থাকি। তা হঠাৎ তোরা আমার বাড়িতে? এই তো মাসি, তোমার খবর নিতে আমরা এত দূর পথ চলে এলাম। তা তোমার ছেলের বউ নাকি অনেক সুন্দরী, সবার মুখে মুখে তার সৌন্দর্য নিয়ে সুনাম। এরকম ছেলের বউর থেকে সাবধানে থেকো মাসি, সৌন্দর্য দিয়ে সব কাবু করে নেবে এরা, বুঝেছো? সবটাই আমি জানি রে মা, আমার হাত থেকে আমার ছেলেকে কেড়ে নেওয়া অতটাও সোজা নয়। তা তোমরা বসো না, এই যে একটু পান খাচ্ছিলাম, আসো তোমাদেরও একটু পান বানিয়ে দিই। আসো না, বসো। না রে সখী, এখন পান খাওয়ার কোনো সময় নেই। আচ্ছা শোন না, এসেছিলাম যেই কারণে, তোর মেয়ের জন্য বেশ ভালো ঘরের একটা সম্বন্ধ আছে আমার হাতে। ছেলে মস্ত বড় ব্যবসায়ী, শিক্ষিত, বুঝেছিস? আরে বাহ, এ তো ভীষণ ভালো খবর। ওদের কালকেই আমার বাড়িতে আসতে বল রে সখী, আমার নিশ্চিন্ত করলি তুই। এর পরদিন সকালে মিনাকে দেখতে ছেলেপক্ষ আসে। তাদের জন্য ফুলি নাস্তা নিয়ে আসে। এই যে মাসিমা, আপনারা তো অনেকক্ষণ ধরে কথাবার্তা বলছেন, এই যে নিন আপনাদের জন্য গরম গরম নাস্তা, খেয়ে নিন, মনটা ভালো লাগবে। আরে বাস, এই সুন্দরী রমণীকে, এত সুন্দরী মেয়ে তো আমি আমার বাপের জন্মেও দেখিনি রে বাবা। এ কে? আরে বিমলা দেবী, ইনি কি আপনার সেই সুন্দরী ছেলের বউ? না গো আপা, ও তেমন একটা সুন্দর নয়, ও সারাদিন মেকআপ ফেকআপ করে রাখে তাই। এই তোকে না আসতে না করেছিলাম, কেন এলি এখানে? হতচ্ছাড়ি, তোর হচ্ছে। যাকগে, আমরা তো আসলে এরকম সুন্দরী একটা বউই চেয়েছিলাম। আপনার মেয়ে যদি এরকম সুন্দর হতো তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকতো না। কিন্তু কথাবার্তা যেহেতু এগোচ্ছে, আপনার মেয়েকে আমরা বিয়ে করব, কিন্তু আপনার 10 ভরি সোনা দানা আর আমার ছেলেকে একটা হুন্ডা দিতে হবে। এইসব আপনারা কি বলছেন? একটু আগেই তো আপনারা বলছিলেন কোনো ধরনের যৌতুক লাগবে না, আর এখন আপনারা এত কেন পণ দাবি করছেন?
এ কি করে সম্ভব? আমরা তো কোনো লাট সাহেবের বংশধর নয়, তাই না? দেখুন, আপনার এরকম মেয়েকে বিয়ে করাতে গেলে এইটুক পণ তো দিতেই হবে। আপনার ছেলের বউয়ের মতো যদি সুন্দরী হতো তাহলে আমরা একটা কানা করেও নিতাম না। এবার আপনারা ভেবে দেখুন কি করবেন। তো ছাড়ি, ইচ্ছে করে আজকে তোর জন্য আমার মেয়ের এত ভালো একটা ঘরের সম্বন্ধ হতে হতে আটকে গেল। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। এই নে, তোর সমস্ত কাপড় ভরে এনেছি। মা, আপনারা আমাকে কেন ভুল বুঝছেন? মিনা তো আমার ছোট বোনের মতো। আমি আসলে বুঝে কোনো কিছু করিনি। আপনারা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। আমার কে আছে আপনারা ছাড়া? আর ন্যাকামো করো না বৌদি। আজকে তোমার জন্য আমার সর্বনাশ হয়ে গেল। সমস্ত পাড়ায় আমার নামে বদনাম ছড়ে যাবে। এবার যদি তুই ভালোই ভালো এই বাড়ি থেকে বের না হচ্ছিস, তোর নামে এমন কলঙ্ক ছড়াবো যে আমার ছেলেই তোকে এই সংসার থেকে ছাড়া করে দিবে। না মা, না, আপনি দয়া করে ওনার কাছে আমার চরিত্র নিয়ে কোনো কলঙ্ক দেবেন না। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, আমি চলে যাচ্ছি। এরপর ফুলি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যায়। আরে আরে হতচ্ছাড়ি, ছোটবেলার থেকেই তো তুই তোর মা বাবাকে খেয়ে আমাদের ঘাড়ে পড়েছিস। এত কষ্ট করে বিয়ে দিলাম, এখন আবার তুই সব ছেড়ে আমার কাছেই চলে এলি কেন? এই হতচ্ছাড়ি! মামি, বিশ্বাস করো, আমি আমার সংসার ছেড়ে চলে আসিনি। ওরাই আমায় তাড়িয়ে দিয়েছে। আমি অনেক থাকতে চেয়েছিলাম মামি। আমায় এই বাড়িতে একটু থাকতে দাও মামি। দেখ মা ফুলি, তোর মামি যখন চাইতেছে না, আমি তোর মামির বিরুদ্ধে গিয়া এ বাড়িতে রাখতে পারবো না তোরে। শুনেছিস তো তোর মামা কি বলল? এই বাড়িতে তোর আর থাকার স্বপ্ন দেখা চলবে না। তোকে যদি এবার থাকতেই হয়, ওই জঙ্গলের মাঝে তোর বাপ মা তোর জন্য একটা ছোট্ট কুঁড়ে ঘর রেখে গেছে, ওখানেই তোকে থাকতে হবে। কিভাবে জীবনযাপন চালাবি সেটা তুই বুঝবি। ঠিক আছে মামি, তোমরা যখন আর আমাকে রাখতেই চাইছো না, আমিও আর থাকবো না, আমি চললাম। এরপর ফুলি জঙ্গলের মাঝে তার মা বাবার ছোট্ট কুঁড়ে ঘরে চলে যায়। মা, বাবা, তোমরা আমায় ছেড়ে কেন চলে গেলে গো? আমায় কেন নিয়ে গেলে না? এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। হঠাৎ রাজু কাউকে না জানিয়ে তার বাড়িতে এসে হাজির হয়। আরে বাবা রাজু, তুই হঠাৎ বাড়িতে? একবার তো আমায় ফোনে জানাতে পারতিস রে বাবা। হ্যাঁ, কি দরকারে এলি? হ্যাঁ, হঠাৎ করে একটু কাজে ছুটি পেলাম, তাই ভাবলাম তোমাদের সবাইকে এক নজর দেখে যাই। আমার বউ কোথায় মা? বাবা রে, তোকে এই দুঃসংবাদ কি করে দিব রে বাবা? তোর বউ তো অন্য এক ছেলের হাত ধরে বাড়ির সব সোনা দানা নিয়ে পালিয়ে গেল রে বাবা। তোকে তো আমি জানাতে পারিনি রে বাবা। এ কোন ডাইনির হাতে তোর বিয়েটা দিলাম? তুমি কি বলছো মা? এত বড় ঘটনা কখন কিভাবে ঘটলো? আমায় তো তোমরা কিছুই জানালে না। বোন, তুই আমায় সমস্ত ঘটনা খোলসা করে বল। তুই যাবার পর থেকে বৌদি আমার আর মায়ের উপর যে অত্যাচার করতো, তাও তোর কথা ভেবে আমরা সবই মেনে নিতাম দাদা। কিন্তু 1 মাস আগে সকালবেলা দেখি সোনা দানা সব নিয়ে একটা ছেলের হাত ধরে পালিয়ে গেল। বৌদিকে ভুলে যা দাদা। প্রবাসী কাজের থেকে একটু সময় বের করে শুধুমাত্র তোমায় দেখার জন্য এত দূরে আমি এলাম, আর আজ তুমি কিনা আমায় ছেড়ে অন্য ছেলের কাছে চলে গেলে। ফুলি! অন্যদিকে সংসার ভাঙার শোকে ফুলি খাওয়া দাওয়া সব বন্ধ করে বিছানায় পড়ে গেছিল। কি ব্যাপার, আপনাদের মতো বড় লোকেরা হঠাৎ করে আমার মতো গরিবের বাড়িতে কি মনে করে এলেন? আমার মেয়ের সাথে তো আপনাদের আর কোনো সম্পর্ক হচ্ছে না, তাহলে কেন এলেন? বলুন, কেন এসেছেন? মাসিমা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি আপনার মেয়েকে বউ হিসাবে গ্রহণ করতে চাই। অতীতে যা হয়েছে ভুলে যান। অবশেষে বুঝতে পারলে বাছাধন, আমার মেয়ে রত্ন। রত্ন আমার ছেলের বউয়ের মতো হাজার সুন্দরীও আমার মেয়ের পায়ের সমান হতে পারবে না। আমার মেয়ের লক্ষ্মী একটা মেয়ে। আপনার ছেলের বউয়ের নামে আপনি বদনাম করছেন, অথচ আপনার ছেলের বউয়ের অনুরোধেই আজকে আমরা আপনার মেয়েকে আবার বিয়ে করতে রাজি হয়েছি। মানে কি বলতে চাইছেন আপনারা? আপনার ছেলের বউ
বেশ কিছুদিন আগে আমার বাড়িতে আসে আর বলে, দয়া করে মাসিমা এই টাকা শাড়ি গহনাগুলো রাখুন, আমার ননদকে আপনারা এভাবে ফিরিয়ে দেবেন না। আমার মতো মেয়ের জন্য আপনি ওদের বিয়ে ভেঙে দিলে আমার ননদের বদনাম ছড়ে যাবে। দয়া করুন মাসিমা, ওকে আপনারা আবার ছেলের বউ হিসাবে গ্রহণ করে নিন। এইসব তুমি কি বলছো? তুমি শাড়ি গহনা দিয়ে তোমার ননদের বিয়ে করাতে চাইছো? তোমার এত কিসের ঠেকা? তুমি তো বৌদি, তোমার তো এত ভালো হওয়ার সাজে না নাকি? উদ্দেশ্যটা কি? তোমার ননদের কোনো ঝামেলা আছে নাকি? না মাসিমা না, ক্ষমা করবেন, আমার ননদের কোনো ঝামেলা নেই। ও তো নিষ্পাপ লক্ষ্মী একটা মেয়ে, যত দোষ আমার। ও আমার বোনের মতো, আমার জন্য ওর বিয়ে এভাবে ভেঙে যাবে এটা আমি মানতে পারছি না মাসিমা। আপনার আরও টাকা লাগলে আমায় বলবেন, আমি নিজের কিডনি বেচে হলেও দিব। দয়া করে আপনারা ওকে এভাবে ফিরিয়ে দেবেন না, এলাকায় মেয়েটার বদনাম ছড়িয়ে যাবে। দয়া করুন মাসিমা। বাবা বাহ, তোমার মতো এরকম বৌদি যেই ঘরে আছে সেই ঘরের মেয়েকে অবশ্যই আমরা বিয়ে করব। নিশ্চয়ই তোমার ননদ অনেক ভালো, যার জন্য তুমি তাকে এতটা ভালোবাসো। সঙ্গে সঙ্গে বিমলা দেবী তার ছেলের কাছে সমস্ত ভুল স্বীকার করে। এরপর রাজু তার মাকে নিয়ে ফুলির বাড়ির দিকে যেতে থাকে। ঘরের মাঝে গিয়ে তারা দেখে ফুলির শারীরিক অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো, তোমরা আমায় দেখতে এসেছো? হ্যাঁ গো, তোমরা আমার কথা মনে রেখেছ? মা, মিনার কি বিয়ে হয়ে গেছে? মা, বৌমা, বৌমা রে, তুই যে আমার রত্ন ছিলি, আমি যে রত্ন চিনতে পারিনি। তুই আমায় ক্ষমা করে দে মা, আমি তোর সাথে অনেক পাপ করেছি, আমি আর করব না রে মা। হ্যাঁ বউ, আমিও তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আমার মার কথা বিশ্বাস করে আমি আমার দেবীতুল্য বউকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমায় ক্ষমা করে দাও বউ। চলো, তুমি আমার সাথে বাড়ি চলো।